সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা একটু কষ্টের একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করব। সেটা হচ্ছে যে মানে আলোচনার বিষয়বস্তুটি বেশ কষ্টের, সেটি আমরা কাজ করতে গিয়ে আরও অনুভব করি। সেটা হচ্ছে মা অনেক সময় হতাশ হয়ে বা অনেক সময় খুব বিষণ্ণতায় চলে যান বাচ্চার মায়েরা। যখন তারা পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা পান না, কষ্টের ভেতর দিয়ে তাদের জীবনটাকে চালাতে হয় এবং তারা মনে করেন যে তারা এখানে আটকে গেছেন, এই সংসারের মধ্যে আটকে গেছেন। এবং এই যে আটকে গেছেন তার মনে হয় যে উনি এখানে আটকে না গেলে উনি হয়তো এই সংসার ছেড়ে চলে যেতে পারতেন, কিন্তু উনি আটকে গেছেন কারণ ওনার সন্তান হয়ে গেছে। তো এই যে সন্তান হয়ে গেছে বলে ওই যে উনি আটকে গেছেন এটা মনে করতে থাকেন। তখন অনেক সময় সন্তান হয়তো তাকে বিরক্ত করছে, সন্তান বড় হচ্ছে আস্তে আস্তে একটু একটু করে এবং সে বুঝতে শুরু করছে অনেক কিছু। তখন অনেক সময় বিরক্ত হয়ে, অনেক সময় সন্তানরা ছোট থাকলে আমাদের অনেক সময় বিরক্ত করে, তো বিরক্ত হয়ে উনি অনেক সময় বলে ফেলেন যে তোমার জন্ম না হলে আমি অনেক আগেই তোমার বাবাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতাম, বাবাকে ছেড়ে বা এই সংসার ছেড়ে চলে যেতাম। হয়তো বা বাবার উপরেও তার কিছু অভিমান, কিছু রাগ জমেছে। তো এই যে সন্তান বড় হতে হতে যদি এই কথাটি শোনে, তাহলে তার মানসিক অবস্থা কেমন হতে পারে বা সে কী ধরনের অনুভূতি পোষণ করতে পারে নিজের ব্যাপারে, পৃথিবীর ব্যাপারে, লাইফের ব্যাপারে তার কী ধরনের অনুভূতি সৃষ্টি হতে পারে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা অতিথি হিসেবে রয়েছে তাদের সাথে। একজন হচ্ছে ডক্টর সাবরিনা মাহমুদ, তোমাকে ডক্টর বলতে ভীষণ ভালো লাগছে। সাবরিনা দেশে থাকে না, ও হাঙ্গেরিতে থাকে এবং যখনই বাংলাদেশে আসে আমরা ওকে পেয়ে খুব উপকৃত হই, খুব খুব ভালো লাগে ওকে পেলে। তো আজকেও আমাদের অতিথি হিসেবে ও রয়েছে। ও কাজ করছে হাঙ্গেরিতে, হাঙ্গেরি ইউনিভার্সিটি না, ওর ইউনিভার্সিটিটার নাম হচ্ছে ইয়োর্তোভার্স। আমি ইফ আই মেক মিস্টেক প্লিজ কারেক্ট মি। ইয়োর্তোভাস, তাই তো? ইয়োর্তোভাস লরেন্ট লরেন্ট ইউনিভার্সিটি, ইয়োর্তোভাস লরেন্ট ইউনিভার্সিটি। ওখানে ও পিএইচডি শেষ করেছে এবং শেষ করে ও একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছে। ভীষণ ভীষণ গর্বের বিষয় সাবরিনা, আমরা সবাই তোমাকে নিয়ে গর্ব অনুভব করি। আর তুমি যখন দেশে এলে আমাদের কাছে সাথে যোগ দাও এখানটাতে, তখন আরও ভালো লাগে। তো তোমাকে তো স্বাগত জানাচ্ছি। আরেকজন আমাদের একদম দেশে থাকা মানুষ, অনেকবার আমাদের কাছে আমরা ওকে পেয়েছি। ওর নাম হচ্ছে মাকসুদ মালেক। মাকসুদ হচ্ছে একজন কাউন্সিলর। শুধু কাউন্সিলর বলছো কেন, তোমাকে আমি সাইকোথেরাপিস্ট বলতে চাই। তো যাই হোক, মাকসুদ আমাদের খুব পুরনো অতিথি আমাদের এখানকার এবং রেগুলার ওকে ডাকলেও চেষ্টা করে আসতে। তো মাকসুদকে পেলেও আমাদের খুব ভালো লাগে। তো আমি আর দেরি না করি, আমি শুরু করি তোমাদের দিয়ে। তোমরা যদি অনুষ্ঠানের আজকে যে বিষয়বস্তু সেটা নিয়ে সাবরিনা তুমি আগে শুরু করো। আচ্ছা, আপনি তো খুব সুন্দর করে ফার্স্টে বললেন যে মা সংসার জীবনে চলার পথে যে কোনো সময় কোনো বাধার যখন সম্মুখীন হচ্ছে তখন আমরা বলে ফেলি যে তুমি না হলে, মানে সে তার কষ্ট থেকে সত্যি কথাটাই বলছে। কিন্তু যেটা হয় যে আমাদের শিশুদের ক্ষেত্রে যখন প্যারেন্টসরা বা বাবা মা এরকম অবচেতনভাবে একটা কথা বলে ফেলছে, যেটা আমাদের যদি আমরা মনোবিজ্ঞানের ভাষায় বলি যে আমাদের যে মনো অবস্থা থেকে তাদের শিশু মা কিন্তু কষ্টের জায়গা থেকে বলছে, কিন্তু শিশু তার কিন্তু ওই বয়সটা হয়নি ওই জিনিসটা বোঝার, যে মা কষ্ট পেয়ে বলেছে। সে চিন্তা করে যে আমি তাহলে বোঝা আমার বেঁচে, এবং যত সে বড় হতে থাকে এবং আমাদের যে সাইকোলজির ভাষায় আমরা যত ট্রেনিং করেছি, ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিসের ট্রেনিংগুলোতেও আমরা যেটা শিখেছি যে এই যে অবচেতনভাবে কিছু কথাগুলো শুনছে শিশু, তার প্যারেন্টাল ফিগার, হয়তো শুধু বাবা মা না অন্যরাও হতে পারে, সেখান থেকে তার নেতিবাচক যে বার্তাটা সে পায় এবং সেটা তার মস্তিষ্ক গ্রহণ করে ফেলে এবং বড় হতে হতে প্রতিটা কাজে সে মনে করে যে আমার মনে হয় অস্তিত্ব না থাকাই উচিত, হ্যাঁ, আমি দায়ী।
আমার এই মার কষ্টের জন্য। আমি হয়তো না থাকলে মা কষ্ট পেত না, যার ফলে পরবর্তীতে কিন্তু এই যে আত্মহত্যার জায়গাগুলো পর্যন্ত সিরিয়াস পর্যায়ে যে মানসিক রোগের যে উপসর্গগুলোর মধ্যেও কিন্তু এই ছোট একটা বার্তা মায়ের কাছ থেকে সন্তানের মধ্যে চলে যায়, এবং তার পরবর্তী যে সংসার জীবনে বা বন্ধু বান্ধবী স্কুলে যে কোনো জায়গায় তার মাথায় কিন্তু একটা জিনিস সবসময় কানে বাজতে থাকে যে আমার হয়তো অস্তিত্ব, আমি না থাকলেই ভালো হতো। তো এইভাবে তার এই জায়গাটা তার মানসিক একটা শিশুর মানসিক বিকাশের একটা বিশাল অন্তরায় নেতিবাচক প্রভাব ফেলে। এজন্য আমরা যেটা মাদের অভিভাবকদের হওয়া উচিত যে আসলে আমি যখন কষ্টে থাকবো তখন তাকে আমি বলতে পারি যে বাবা আমি একটু পরে কথা বলি, বা মা একটু সময় নিক। ওই সময়টা সে নিজের মতো করে, কারণ আমরা রাগ বা কষ্টের সময় একটা কথা হয়তো বলে ফেলি সন্তানকে, হয়তো পরে মনে হয় যে আমি কেন বলছি, ও তো ছোট মানুষ, ও বুঝতেছে না, ওকে কেন কষ্ট দিচ্ছি। তো ওই সময়টা যেন আমরা রিঅ্যাক্টিভ না হয়ে যে হঠাৎ করে কোনো একটা কথা না বলে একটু সময় নিয়ে যখন নিজে মনে করব যে হ্যাঁ ভালো ফিল করছি, তখন আমি সন্তানের সাথে কথা বলবো। সেটাই। মাকসুদ, আমি ফোন নিয়ে নিচ্ছি মাকসুদ। আচ্ছা, ঠিক আছে। একটা ফোন নিয়ে আসি, তারপরে আবার আমরা আলোচনায় ফিরবো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ম্যাডাম, আমি জানতে চাচ্ছিলাম যে আমার অ্যাটাচমেন্টটা একটু জানতে চাচ্ছিলাম। অ্যাটাচমেন্টটা, ওনার অ্যাটাচমেন্ট টাইপ, অ্যাটাচমেন্ট স্টাইলটা জি কিছু তো শুনতে হবে, নাহলে কি করে বলবো আমরা? জি, আপনি মানে আমি কিভাবে শুরু করব? অ্যাটাচমেন্ট স্টাইলটা জানার জন্য মানে কেন এই আগ্রহটা তৈরি হলো যে অ্যাটাচমেন্ট স্টাইল সম্পর্কে জানতে হবে? অ্যাটাচমেন্ট স্টাইল বলতে কি, যে আমার আগ্রহ তৈরি হয়েছে যে মানে আমি নিজে কনফিউজড যে আসলে আমি বর্তমানে প্যারেন্টদের সাথে সম্পর্ক ভালো নেই। তো আসলে আমার মনে হয়েছে যে আমার অ্যাটাচমেন্টে প্রবলেম ছিল, এবং সেটা কোন ধরনের অ্যাটাচমেন্ট সেটা একটু জানা দরকার ছিল। আমার মেন্টাল এজটা কত সেটাও একটু আমার জানার দরকার। মেন্টাল এজ কত? জি, মেন্টাল এজ তো এখানে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বলতে পারবো না, ওটা তো জানার জন্য স্কেলটা আচ্ছা। অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, তো সেটা তো এই প্রোগ্রামের মাধ্যমে বলাটা সম্ভব না। কিন্তু অ্যাটাচমেন্ট স্টাইল জানার জন্য একটু চাইল্ডহুডের কিছু মেমোরি আমাদের জানতে হয়, কিছু কিছু আজকে যেমন আজকে আমরা একটা আলোচনা শুরু করেছি যে তোমার জন্ম না হলে আমি কবে এই সংসার ছেড়ে চলে যেতাম, এরকম কথা যদি আমরা সন্তানটিকে বলি, যখন সে বুঝতে শুরু করেছে, একদম ছোটবেলায় তো সে বোঝে না, যখন সে একটু একটু করে বুঝতে শুরু করে তখন এই কথাটি তার মনের উপরে কী রকম প্রভাব ফেলতে পারে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চেয়েছি। তো অ্যাটাচমেন্ট স্টাইলটা বোঝার জন্য একটু আমাদের অন্যদের সাথে সম্পর্কের ধরনটা কেমন হচ্ছে বড় হতে হতে, সেখান থেকে আমরা অ্যাটাচমেন্ট স্টাইলটা বুঝতে পারি। অ্যাটাচমেন্ট স্টাইলের ধরনগুলো কি জানা আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে অ্যাটাচমেন্ট স্টাইলের ধরন বলতে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, কত রকমের অ্যাটাচমেন্ট স্টাইল আছে সেটা কি জানা আছে? আমি ঠিক হয়তো 4-5 ধরনের হবে, মানে আমি তো এই বিষয়ে জানি না, তবে আমি জানি যে মানে ambivalent মোটা দাগে attachment- দুটো স্টাইল, একটা হচ্ছে সিকিউর, একটা হচ্ছে ইনসিকিউর। জি জি, হ্যাঁ, এটা জানি, এটা সিকিউরটার জানি। কোনো আর ভাগ করা হয়নি, ইনসিকিউর স্টাইলকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সো সেটা কি, সে সম্পর্কে কি একটু ধারণা আছে, সিকিউর কোনটা ইনসিকিউর কোনটা? জি ম্যাডাম, ইনসিকিউর এটা আমার জানা আছে। আর ইনসিকিউরের মধ্যে ভাগগুলো প্রত্যেকটা জানা নেই, তবে অ্যাম্বিভ্যালেন্ট অ্যাটাচমেন্ট আমার কি না এটা যদি একটু মানে আমি জানতে পারতাম, মানে যেমন আমার শৈশব থেকে আমি জানি না আমার অ্যাম্বিভ্যালেন্ট কি না, কিন্তু ওই জন্য আপনাকে কোয়েশ্চেনটা করা যে আমার শৈশবটা ভালো ছিল না। হ্যাঁ, এবং মানে একটু যদি আমরা একটু শুনতে পারি তাহলে আমাদের অতিথিরাও বলতে এক্সাম্পল পারবে। হ্যাঁ, শৈশবটা ভালো ছিল না বলতে আমরা জি, কি জি, মেন জি। করছি? জি, অবশ্যই। বিষয়টা হচ্ছে যে আমার শৈশবে আমি আসলে আমার মা অল্প বয়সে বিয়ে হয়েছে ওনার, এবং উনি আমাকে জানি না যে কেন জানি খুব প্রহারের মধ্যে রাখতেন, প্রহার করতেন, এবং আচ্ছা। মিসবিহেভিয়ার এগুলো সবসময় শৈশব থেকেই ছিল। এবং মানে আমি তো বলি যে পান থেকে চুন খসলেই প্রহার বলেন,
বা মিসবিহেভিয়ার এগুলো ছিল, শৈশব থেকেই ছিল। কোন বয়সের স্মৃতি থেকে মনে আছে এটা? এটা তো আমার মারধর 5-6 খাওয়াটা। বছর 5-6 বছর থেকে তো হবেই। আর মার সাথে বাবার ইয়েটা কেমন ছিল, মানে বন্ধুত্বটা বা তাদের বন্ডিংটা কেমন ছিল? তাদের বন্ডিংটা ওই সময় প্রবলেম ছিল, তাদের রিলেশনশিপে প্রবলেম ছিল। কি রকম সেটা? সেটা তাদের লাভ ম্যারেজ ছিল, কিন্তু কিছু বিশ্বাস ভঙ্গের ইস্যু ছিল, যার ফলে সেটা প্রচন্ড কষ্টদায়ক ছিল আমার মার কাছে। বাবার দ্বারা এসেছিল বিশ্বাস জি, ভঙ্গতা? জি, জি, আচ্ছা। জি। সো তো মা যেটা বিশ্বাস ভঙ্গ হওয়ার কারণে যে মা কষ্ট পাচ্ছিলেন, সেটা কি ছোটবেলায় জানার কোনো ছোট বাচ্চা তো সেটা বুঝতে পারে না, তো ওটাকে কিভাবে তখন, মানে বাচ্চার মনে কি ধরনের রিয়াকশন হতো বা তোমার মনে কি ধরনের রিয়াকশন হতো? ম্যাডাম, আমি আসলে দেখেছি যে ঘুমের ওষুধ খেত এবং হসপিটালাইজড হতো কখনো কখনো, এবং বাসার মধ্যে অশান্তি, ইভেন মানে হাজবেন্ড ওয়াইফকে হয়তো প্রহার করছে বা অশান্তি, বকাবকি, এগুলো শুনতাম। আচ্ছা। তো এগুলো দেখে এবং আশেপাশে মানুষজনের কথা শুনে, ইভেন তাদের নিজেদের মধ্যকার কথা শুনে, অ্যাটিটিউড দেখে সবই একদম স্বচ্ছ হয়ে যেত। তো এভাবেই বুঝতে পেরেছি। আর আমার সবচেয়ে বড় কষ্টের জায়গা কি ম্যাডাম, আমি যে আপনাকে অ্যাটাচমেন্ট স্টাইলটা কেন জিজ্ঞেস করলাম, যে আমি আমার মার দ্বারা মেন্টালি এত শকড হয়েছিলাম যখন তিনি আমাকে মানে কার্স করেছিলেন। হ্যাঁ, মানে আমি আসলে এই বিষয়ে আগেও কথা বলেছি, বাট আমি আসলে এটা এখনো ফিক্স করতে পারিনি। মানে আমি সবচেয়ে বড় আঘাত পেয়েছি, মনে হয়েছে যে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে, যে আমার মা, আমি তার বড় সন্তান, সে কিভাবে আমাকে কার্স করতে পারেন। এবং এটা আমি যখন ক্লাস 7-এ বা 8-এ পড়ি তখন করেছিলেন। তো আমি জানতে চাই যে আমার অ্যাটাচমেন্টটা, ওই জন্য আমার এই কোশ্চেনটা অ্যারাইভ করেছে। এবং আসলে মা, আমার মার সাইকোলজিটাও বুঝতে চাই যে উনি কেন আমাকে কার্স করেছিলেন। কি ধরনের কার্সিং, মানে উনি কি কি বলতেন কার্স করতে গিয়ে? উনি কার্স করতে গিয়ে আসলে এমন কিছু কথা বলতেন যে আমি এখন উচ্চারণ করতেও ভয় পাই। যেমন আচ্ছা, মানে আমার বলতে ভয় লাগছে ম্যাডাম, যেমন ঠিক আছে। মানে তোর যেন এই হয় ওই হয়, মানে ভবিষ্যৎ সম্পর্কে বাজে এবং ভয়ঙ্কর কিছু কথাবার্তা। মানে এবং কোনো খারাপ কিছু ঘটুক জি, জি, তোমার জি, জীবনে, সেরকম কিছু বলতেন আর কি। হ্যাঁ। এটা আমার জন্য প্রচন্ড প্যাথেটিক ছিল। এবং আমি আসলে এটা এখনো আমি নিতে পারি না যে আমার মাকে, আমি তাকে এত ভালোবাসতাম, শ্রদ্ধা করি, কিন্তু সে আমাকে একটা কচি মনে সে আমার যে আঘাতটা দিয়েছে কার্স করে, যার ফলে আমার মনের মধ্যে এখনো প্রশ্ন যে আমার মা সাইকোলজিটা আমি বুঝতে চাই, সে কেন করেছে এবং আমার অ্যাটাচমেন্টটা কি ছিল। আচ্ছা, মা যে বাবার দ্বারা মানে আহ, কি বলবো, বিশ্বাস ভঙ্গের কারণ হয়েছেন, বাবা যে মাকে মার প্রতি বিশ্বাসটা ভঙ্গ হয়েছে বাবার দ্বারা, সেইটা তখন ছোটবেলায় কি বোঝা সম্ভব ছিল নাকি? ছোটবেলায় তো বাচ্চা বুঝতে পারে না যে কেন মার এত কষ্ট হচ্ছে। না ম্যাডাম, বুঝতে পারতাম। যেমন আমার কাছে সবই পরিষ্কার ছিল। আমি 5-6 বছর বয়সেও বুঝতে পারতাম, এবং পরবর্তীতেও দেখি যে 7-8 বছর বয়সে, না, এবং তাদের মানে কথাবার্তা আর্লিয়েস্ট থেকে আর্লিয়েস্ট কোন বয়সে সম্ভব হয়েছে বোঝা? আমি মানে 6-7 বছর বয়সে বা ওই 6-7 বছর বয়সে আমি স্পষ্ট সবই তাদের কথাবার্তাতেই বুঝতে পেরেছি। এবং ওই যে বাসায় কিছু মিটিং ফিটিংও হতো হঠাৎ। আচ্ছা, আত্মীয় স্বজনরা আসতেন? জি, 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 আচ্ছা আচ্ছা। তখন কি বিচার দিতেন মা নাকি জি। বাবা বিচার দিতেন? আসলে বিচার, খুব বেশি বিচার বসেনি, তবে দু একবার বসেছিল। আচ্ছা সেখানে আমার মা তার কষ্টের কথা, রাগের কথা এগুলো বলেছেন, এবং আমার বাবাও। না, আমার এটা খেয়াল আছে, বাট কে প্রথমে শুরু করেছিল এটা খেয়াল নেই। আচ্ছা, ওকে। সো একটু তাহলে লাইনে থাকতে হবে, মানে প্রশ্নটা জি। খুব পরিষ্কার, একটু লাইনে থাকতে হবে। আর অতিথিদের প্রশ্ন আছে, একটু শুনলে ভালো হয়, কেমন? প্রশ্নগুলো অতিথিদের প্রশ্ন থেকে, উত্তর থেকে আমরা হয়তো কিছুটা একটু বোঝার চেষ্টা করব। মাকসুদ, তুমি প্রশ্ন করতে চাও? এখন আপনার বয়স কত বলেছেন? 35। 35। আচ্ছা, ওই বয়সে যখন আপনি বলেছেন 5-6 বছরের মতো যে বয়সে আপনি এই বিষয়গুলো দেখে খারাপ লাগতো, মানে আপনার ওই পরিবারে এমন কি কেউ ছিলেন অ্যাটলিস্ট ওই সময় আপনি এই বিষয়গুলো তার সাথে শেয়ার করে বা তার কাছে বলতেন বা তার কাছে যেতেন? অনেকে হয় না, যেমন দাদা দাদি বা ফুফু, এমন খুব বিশেষ কোনো ব্যক্তিকে আপনার ওই বয়সে ছিল যে অন্তত পক্ষে আপনাকে একটু ভালো কিছু বলতে পারতো বা তার কাছে বলে বা তার কাছে যে আপনি থাকতেন, কোনো ব্যক্তি কি ছিল মনে পড়ে? ঠিক ওইরকম ব্যক্তি ওই বয়সে তো ছিল না, তবে না, ওরকম তো ওই বয়সে কেউ ছিল না আমার কাছে। আমার পৃথিবী ছিল আমার মা এবং বাবা।
আচ্ছা, আর পরবর্তী জীবনে সম্পর্কগুলো, যেমন যদি লাভ রিলেশনশিপ থাকে বা আপনি যদি কথার কথা বিবাহিত হন, মানে তাদের সাথে আপনার সম্পর্কের ওই সময়ের কোনো ইস্যুগুলোকে এখনো ইম্প্যাক্ট ফেলে, যে কথার কথা যে আমি এখন যার সাথে সম্পর্কে যাই মনে হয় যে ওকে ছাড়া আমার চলবে না, বা সে আমাকে যতই নেগেটিভ কিছু বলুক তাকে আমি আঁকড়ে ধরতে চাই। মানে এখনকার সম্পর্ক মার এই বাবার সম্পর্কের বাইরে কোনো ধরনের এই ধরনের ইয়ে কি আছে, যে আমার তাকে, হ্যাঁ এখন বর্তমানে আমি আসলে এখনো আমি অবিবাহিত এবং আমি বিয়ে এখনো করিনি। বা লাভ তবে রিলেশনশিপ বন্ধুত্বের- অথবা বন্ধু বা এমন কেউ যাকে একটু সম্পর্ক হলো একদম আঁকড়ে ধরি, মানে মনে হয় যে সে চলে যাবে, গেলে শেষ হয়ে যাবে, সে যতই অত্যাচার করুক আমি তার কাছে যাই, অথবা উল্টোটা যে সে যে কোথায় আছে কি আছে আমি সারাক্ষণ তার খোঁজ খবর নেই, মানে খুবই উদ্বিগ্নতা বোধ করি সে কোথায় আছে কি আছে, বারবার রিং করি অথবা জানতে চাই, এই ধরনের কিছু হয় বা যেখানে বিরতির চাকরি সময় করি। হয়ে গেছে। জি, না, এই ধরনের কিছু হয় না। আমার বন্ধুত্বের জায়গাটা তো স্বল্পতা আছে, আচ্ছা। তবে আমার খুব অ্যাংজাইটি হয় এবং মানে লোনলিনেস কাজ করে। ঠিক আছে। ওকে, আমরা একটু সাবিনার প্রশ্নটা করা হয়নি। আচ্ছা, একটু আমরা বিরতিতে চলে যেতে হচ্ছে, আমাদের বিরতির সময় একদম হয়ে গেছে। আমরা বিরতি থেকে ফিরে এসে আবার কানেক্ট করব, আমাদের অন্য অতিথির প্রশ্ন করা সম্ভব হয়নি, তো আমরা ছোট্ট করে একটু কানেক্ট করে তারপরে আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন একটু পরে ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আমরা আছি আমি এখন কি করব অনুষ্ঠানে, সিনোরা আমি এখন কি করব। আর বিরতির আগে আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিল, ও আমাদেরকে কিছু প্রশ্ন করেছিল, মানে আমাদের অতিথিরা কিছু প্রশ্ন করছিল ওকে কিছু জানার জন্য তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। সবগুলো প্রশ্ন করা হয়নি, আমাদের একজন অতিথির প্রশ্ন করা সম্ভব হয়নি, বিরতির সময় হয়ে যাওয়ার কারণে আমি অন্য অতিথির কাছে যাচ্ছি। সাবিনা, তুমি যদি প্রশ্ন করো, ও লাইনে আচ্ছা, আছে। হ্যাঁ, দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চাচ্ছিলেন যে আপনার অ্যাটাচমেন্ট স্টাইলটা কি ধরনের, একটু কি বলবেন? তুমি আছো তো লাইনে, না? জি, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আপনি কি একটু বলবেন যে কোন চিন্তাটা থেকে আপনার এই প্রশ্নটা মাথায় আসলো, মানে এটার পিছনে কি চাহিদাটা কাজ করছে, যেটা ধরেন আপনার মনে হচ্ছে যে আমার এটা অপূরণ রয়ে গেছে, এইটার জন্য আমার এখন জানতে ইচ্ছা করছে যে আমার আসলে অ্যাটাচমেন্ট স্টাইলটা কী ধরনের, এরকম কি কিছু মনে হয়েছিল যে এটা জানতে পারার ফলে আপনি নিজের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কি পরিবর্তন আনতে পারবেন, এরকম কি কিছু মনে হয়েছে? আমার মনে হয়েছে যে আমার এই বিষয়ে যদি একটু জানতে পারতাম হয়তো আরো একটু মানে এনগেজড হতাম, যে যেহেতু বর্তমানে আমার প্যারেন্টিং মানে প্যারেন্টদের সাথে আমার সম্পর্ক মানে স্মুথ নয় এবং ভালো যাচ্ছে না, এবং আমি তাদের দ্বারা কোনো সময় খুব একটা বেশি ভালো ছিলাম না। বর্তমানে এক ধরনের কষ্ট মানে কষ্টের মধ্যে আছে মেন্টালি। তো আমি ওই জন্য জানতে চাইছি যে আমার কি দোষ এবং আমার প্যারেন্টিং স্টাইলই বা কি ছিল, বা ওই যে ছোটবেলার প্রহার, অতিরিক্ত শাসন, কড়াকড়ি, এগুলোর কথা মনে হচ্ছে যে আমার কি কোনো মানে আমার মার দ্বারা বা বাবার দ্বারা, আমার বাবাও খুব কঠোর প্রকৃতির ছিলেন। তো মানে এটাই আমার প্রশ্ন যে আমার যে বর্তমানে যে কষ্টগুলো হচ্ছে মেন্টালি, যেমন আমার লোনলিনেস, আমার অ্যাংজাইটি লাগে, এবং আমার যে এই যে কষ্টগুলো, আমার মা কখনো আমার সাথে যে এখন পর্যন্ত যে তার একটা মানে আমি কখনো একটা পারফেক্ট কেউ না, তবে কখনো আমি একটা সঠিক আচরণ পাইনি তাদের দ্বারা। তো আবার সবসময় মনে হয়েছে যে আমি বোধহয় তাদের দ্বারা মানে নির্যাতিত, এরকম আমার মনে হয়েছে। তো এখন আমার ওই জন্য জিজ্ঞাসাটা যে আসলে আমার অ্যাটাচমেন্ট কিউরিওসিটিও বটে, যে এটা জানতে পারলে হয়তো নিজে একটু আলোকিত হতাম যে আমার আসলে অ্যাটাচমেন্ট কি কোনো ইনজুরি ছিল, নাকি আমার অ্যাটাচমেন্ট ট্রমা, নাকি মানে এই ধরনের বিষয়টা আর কি। এবং আমার মার সাইকোলজি বা কি, যে সে কেন আমাকে কার্স করতেন, মানে তার কার্সের বিষয়টা তো আমি এখনো প্রসেস করতে পারি না। আচ্ছা, আমরা কি আলাপে যাব নাকি? না, আর কোনো না, প্রশ্ন আর কোশ্চেন নেই, আচ্ছা, আমরা আলাপে আপনার অ্যাটাচমেন্ট স্টাইলটা কি ধরনের হতে পারে সেটা নিয়ে আলাপ করছি, ঠিক আচ্ছা, আছে? আমার একটা প্রশ্ন ছিল, কি ধরনের কার্সিং করতেন? কোনো সেন্টেন্স কি বলা যায়, দু একটা সেন্টেন্স এরকম এই ভাষায় ব্যবহার করতেন? বলে না যে আল্লাহ যেন তোর বিচার করে, তোর যেন মানে 70 গুণ যেন তোর মানে নেগেটিভ বিষয় না দেয়। 70 গুণ কষ্ট কষ্ট দেয় নাকি? জি জি, এ ধরনের মানে এমন কিছু কথা বলতে যে যেগুলো আসলে
আমার বলতেও ভয় লাগছে। আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে, আর ওটা বলতে হবে না, তাহলে আমরা আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ধন্যবাদ। আমাদের অতিথিরা আলোচনা করছে, আলোচনাটা শুনলে ভালো হয়। ওকে, তুমি আগে বলতে চাও? প্রথম কথা হলো যে উনি যে ইনফরমেশন দিয়েছে, সাধারণত আমরা অনেক সময় বলি কি যে আমরা এই আলোচনা বা এই ইনফরমেশন দিয়ে আমাদের এটা কোনো জাজমেন্ট না, মানে আমরা এখানে আলোচনা করছি উনি যতটুকু তথ্য দিচ্ছে তার ভিতর দিয়েও, কিন্তু এরপরেও উনি চাইলে যদি উনি মনে করে যে কোনো প্রফেশনালের সাথে আরও বসে আরও অনেক তথ্যের আসলে প্রয়োজন হয়, এটা একটা উনি সামারি হয়তো বা আমাদেরকে বলেছে। আজকের যে বিষয়টা ছিল আমার কাছে মনে হচ্ছে যে এটার সাথে এটা কিন্তু অনেকটা সম্পর্কিত, কারণ উনিও কিন্তু হয়তো বা সরাসরি মা বাবা আজকের বিষয়ের যে মা বিশেষ করে যে কথাটা বলছে সেই কথাটা না বললেও এর কাছাকাছি তাকে অভিশাপ হিসাবে যে কথাগুলো বলেছে। আমি আজকে সাবজেক্টটা কালকে জানার পরে দেখছিলাম যে যারা ট্রমা বিশেষজ্ঞ আছেন ওনারা অনেকেই বলেন যে তার ওই সময়ের আর ভেরি আর্লি চাইল্ডহুডের এই ধরনের মা বাবার অনেক ধরনের মেসেজগুলো তার জন্য ট্রমার কারণ হয়ে দাঁড়ায়, এবং এই ট্রমা কিন্তু অ্যাটাচমেন্ট ইস্যুতেও প্রভাব ফেলে। যেমন যদি এই ট্রমাটাইজ এই ইস্যুগুলো থাকে তাহলে অবশ্যই তার ওই চাইল্ডহুডের অ্যাটাচমেন্ট যে ইস্যু আছে সেটা কিন্তু সিকিউর হবে না, মানে এটা অবশ্যই ইনসিকিউর অ্যাটাচমেন্টের জায়গায় যাবে। এরপরে এর যে শ্রেণী বিভাগ আছে সেই জায়গাটায় হয়তো বা আরও আলোচনা করলে আরও সেই জায়গাটা যাবে, এটা হচ্ছে একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে একটা শব্দ আমরা অনেক সময় বলি যে আমি আজকে যে 35 ইয়ার্সে এসেছি আমি এই জিনিসটা ম্যানেজ করব, কিন্তু আমি যদি এটা 24 আওয়ার্স একটা বিষয়কে ফোকাস করি, বলা হয় আমাদের ফাংশনাল ব্রেনের একটা বলা যে অ্যানালাইসিস অ্যান্ড প্যারালাইসিস, মানে আমার জীবনের 35 বছর এসে আজকে যদি আমি পাস্টের ওই বিষয় নিয়ে সারাক্ষণ ফোকাসড হই তাহলে বর্তমান সময়ে আমি অনেক ভালো কিছু বা আমার জীবনে পরিবর্তন আনার জন্য অন্য যা কিছু আছে সেই চিন্তাগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা অনেক বেশি জরুরি। অবশ্যই ওনার এটা একটা কষ্টের জায়গা, ট্রমা তো অবশ্যই প্রসেসের মধ্য দিয়েই কিন্তু সেটাকে সমাপ্ত ঘটাতে হবে, অর্থাৎ একটা প্রফেশনাল হেল্প অবশ্যই লাগবে, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা বলি যে আমি যখন আমার বর্তমান সময়টাকে অনেক বেশি পাস্ট ফোকাস করি তখন আমরা চাই আর না চাই আমাদের কিন্তু একটা ডিপ্রেসিভ মুড গ্রো করে যায়, কারণ সমস্ত পাস্টের এই কষ্ট দুঃখগুলো কিন্তু আমি নিয়ে আছি। এবং ওনার কিন্তু একটা জিনিস বলছিলেন যে আমি 35 ইয়ার্স হয়ে গেছি, এবং একটা সময় থেকে নিশ্চয়ই উনি চিন্তা করতে করতে আজকে 35 ইয়ার আছে। তো ওইখানে আরেকটা বিষয় আছে, যদি আমরা বর্তমান সময়ে ওই বিষয়গুলো নিয়ে আমাদের ভবিষ্যৎ নিয়েও অনেক বেশি শঙ্কায় ভুগি তখন কিন্তু অ্যাংজাইটি গ্রো করে। তাহলে আমার যদি ডিপ্রেসিভ এবং অ্যাংজাইটি মুড আমার সারাক্ষণ আমাকে বাধাগ্রস্ত করে তাহলে কিন্তু আমি মুভ করতে পারবো না লাইফে পজিটিভলি। তো আমি মনে করি যে ওই জায়গাটায় আসলে ফোকাস করাটা অনেক বেশি প্রয়োজন। আর কোন জায়গাটা? যে আমি প্রেজেন্টে থেকে আমার এই বিষয়টাকে মীমাংসা করে এবং অন্য বিষয়গুলোতে ফোকাস করি, যত দ্রুত করতে পারবো আমার রিলিফ এটা তো হবে। মীমাংসা করা যাচ্ছে না। এই যে তাহলে হেল্প নিতে হবে প্রফেশনাল, তাহলে এটা যত দ্রুত একটা প্রফেশনাল জায়গায় গিয়ে উনি হেল্প নিতে পারে সেটা একটা বিষয় আছে। আর একটা হচ্ছে যে প্রেজেন্ট সম্পর্কগুলোকেও দেখা, মানে মা বাবা ওনার ওই আর্লি চাইল্ডহুডের অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, কিন্তু জীবন চলার পথে ওনাকে তো অনেকগুলো রোলের সাথেও মিলিত হতে হচ্ছে। উনি নিশ্চয়ই জীবনে অনেক তার একাডেমিক জায়গায় আমরা হয়তো সময় স্বল্পতার জন্য অনেক বর্ণনা নিতে পারিনি হিস্ট্রি, দেখা যাবে তার লাইফে অনেক পজিটিভ বিষয়গুলো রয়েছে। তো উনি যদি এখন তার ব্রেনকে ওই পজিটিভ বিষয়গুলো নিয়েও একটা দিনের একটা সময় অতিবাহিত করতে পারেন তখন হয়তো বা উনি একটু মুভ অন করবেন এবং এইটার জন্য আরেকটা ডিসিশনও নিতে উনি পারবেন। এবং এখনকার অন্য সম্পর্কগুলো যদি অনেক বেশি বেটার হয় তাহলে এই প্রশ্নটা করে উনি বরং এখনকার সম্পর্ক যেগুলো ভালো আছে ওগুলোকে বাধাগ্রস্ত করতে পারেন, যেটা ইনসিকিউর অ্যাটাচমেন্ট ফিগারের ফলে হয়। আমি যে প্রশ্ন করছিলাম যে ওনারে ফলে আমি যদি ওই বিষয়টাকে মীমাংসা না করি অন্য সম্পর্কগুলোর ভিতর দিয়ে তো আমি যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবো না। সোশ্যালাইজেশন ওনার মানে কর্মক্ষেত্রে ওই জায়গাগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। তো আমি বলবো যে উনি খুবই সুন্দর, খুব অ্যাওয়্যার উনি। আমরা বলি সচেতনতা আমাদের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সচেতনতাটা বিষয়টাকে ভিতরে নিয়ে সেই সমস্যাগুলোকে যদি আমি রিজলভ না করি তাহলে আমার প্রেজেন্ট লাইফটা আমার অনেক বেশি বাধাগ্রস্ত হবে, যেটা ফিউচারের জন্য খুব একটা সহায়ক নয়। এবং ট্রমার ক্ষেত্রে বলা হয় আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সগুলো নিয়ে প্রেজেন্টে আমাদের কাজ করতে হয় ফর ফিউচার, কিন্তু আমি যদি প্রেজেন্ট পাস্টে আটকে থাকি তাহলে ওনার দুঃখ কষ্টটা খুব একটা সহায়ক হবে না ওনার জন্য আর কি। আমরা যদি পাস্টে আটকে থাকি সারাক্ষণ। আর তুমি যেটা বলছিলে অ্যানালাইসিস আর প্যারালাইসিসের কথা বলছিলে, কিন্তু অ্যানালাইসিস তো দরকারও আছে। অবশ্যই দরকার আছে। আমি বলছি ধরেন কি ওভার অ্যানালাইসিস হ্যাঁ, কথা এই যে মেন করেছো? মানে আমি 24 ঘন্টা আমার একটা দিন আমি ঘুম থেকে উঠে যদি এই বিষয়টা আমাকে তাড়িত করতে থাকে, এটা সত্য,
কিন্তু সত্যের পিছনেও কিন্তু আরও অনেক বিষয় রয়েছে। সত্য বিষয়টাকে আমাকে উদ্ঘাটন করে আমাকে তো লাইফে মুভ অন করতে হবে। আমি যদি 24 ঘন্টা ঘুম থেকে উঠে এই বিষয়টা করতে পারি, তাহলে আমার ব্রেন তো অন্য চিন্তা করতে পারবে না। এটা একটা রূপক হিসেবে বলেছি যে তাহলে আমার পজিটিভ চিন্তাগুলোর জন্য আর জায়গা থাকবে না, স্পেসটা পুরো দখল করে ফেলবে আমার এই মা অথবা বাবার ইস্যুটাকে নিয়ে। অফকোর্স ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর একটা আমরা বলি নিজেকে অ্যাফার্মেশন দেওয়া যে নাও আই এম নট এ লিটল চাইল্ড, আই এম 35 ইয়ার্স, আই হ্যাভ এ লট অফ কোয়ালিটি। এই পজিটিভ ভাইভগুলো, অ্যাফার্মেশনগুলো ব্রেনকে দেওয়া যে ঠিক আছে ওইটা আমি ফেস করবো, অবশ্যই ওইটাকে আমার জানতে হবে, বুঝতে হবে, কিন্তু আই হ্যাভ এ লট অফ এনার্জি, অথবা আমার অনেক স্কিল আছে। ইন প্রেজেন্ট আই এম ক্যাপেবল এনাফ, আই এম নট এ লিটল চাইল্ড। আমি মা বাবাকে প্রশ্ন করতে পারি, আমি যদি রেডি হয়ে যাই, মানসিকভাবে দৃঢ় হই, আমি ফেস টু ফেস কথা বলতে পারি যে আমার এখন তো উনি বলছে সম্পর্কটা ভালো না, ওনার 35, ওনাদের এজ হয়েছে, তাহলে আর কত সময় আমরা করবো। আমি বলছি কষ্টটাকে অবশ্যই আমি রেসপেক্ট করছি, এবং উনি খুব অ্যাওয়ারনেসটাকে আমরা প্রবলেম সলিউশনে কাজ লাগাতে পারি। না হলে বলবো আমরা ব্রেনটা অনেক সময় প্রবলেম সেন্টার্ড হয়ে যায়, মানে দিস ইজ এ প্রবলেম, এর বাইরে আর কিছু নাই, দেন ইটস রিয়েলি এ প্রবলেম। আচ্ছা, আমি যেটা ওনাকে কোশ্চেনও করলাম যে এটার চাহিদা মানে ইয়াটা কেন মনে এসেছে, এটা কারণ হচ্ছে যে আমি ঠিক আছে আমি অ্যাটাচমেন্ট স্টাইল বের করলাম যে আমার ইনসিকিউরের যে টাইপগুলো আছে ওটার মধ্যে অ্যাংশাস অ্যাটাচমেন্ট আর অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট, কিন্তু মকসুদ ভাই যে বললেন পাস্টের কথাটা, ওটাই যে আমি জানার পরে দেন আমি কি করব। আচ্ছা, এটাই হচ্ছে হিউম্যান বিং এর পজিটিভ সাইড, যে আমি যদি চাই এখন, তাহলে আমার ওই যে রিওয়ার্ড ব্রেন, আমার যে ক্ষতটা আছে, নেগেটিভ নিউরনগুলো যে কানেক্ট হয়েছে, আমি কিন্তু এখন ওই আবার নিউরোপ্লাস্টিসিটির যে বিষয়টা আছে, আমি আবার পজিটিভভাবে, আমার আর কারো দরকার নাই, সিকিউর অ্যাটাচমেন্ট, আমি আমার সাথে বন্ধনটা দৃঢ় করি, আমি আমাকে ভালোবাসি। তো আমার মনে হচ্ছে ওনার এই যে পাস্টের ফোকাস থেকে চলে এসে এবং নিজের প্রতি মনোযোগ দেওয়া। এখন উনি একটা কথা কিন্তু বলেছেন যে আমার কি দোষ ছিল, মানে ওই যে ছোটবেলার কথাগুলো অ্যানালাইসিস করা, ওই জায়গাটাতেও আমি বলবো যে উনি যদি ওনার মায়ের পার্সপেক্টিভটা একটু চিন্তা করে, যেটা আমরা বলি সমানুভূতি বা এমপ্যাথি টু আদার্স, উনি যদি ওনার মায়ের জায়গাটা চিন্তা করেন যে মাও নিশ্চয়ই একটা ভালনারেবল পরিস্থিতির মধ্যে ছিলেন, এবং তার প্যারেন্টিং স্টাইলটাও হয়তো এরকম ছিল, জন্য এটা হয়েছে। উনি কি জন্য করেছে, উনি বলছিলেন যে আমার মার সাইকোলজিটা কি, তো ওইটা মা যে জায়গাটা থেকেই করুক, আমরা ওইটা নিয়ে অ্যানালাইসিস না করে যে এখন আমি আমার সাথে যদি সিকিউর অ্যাটাচমেন্টটা গ্রো করি, যে সেলফ হাগ, আমার অন্যের সাথে হাগ আমি পাচ্ছি না, কিন্তু আমি যদি নিজেকেই হাগ করি, এবং আমার যখন মনে হচ্ছে যে ওনার যদি অ্যাংশাস থাকে, তাহলে ভাই যেটা কোশ্চেন করলেন যে ওনার অ্যাংশাসই মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওনার পরবর্তী রিলেশনশিপে মনে হবে যে আচ্ছা কোনো সাপোর্ট যার কাছ থেকে পাচ্ছে সে মনে হয় চলে যাবে, এই জায়গাগুলো যদি মনে হয়ে থাকে, তখন উনি যদি অ্যাওয়্যার হন যে হ্যাঁ আমার মনে হয় অ্যাংশাস অ্যাটাচমেন্ট, অ্যাংশাস বা অ্যাম্বিভ্যালেন্ট, যেটা ও নিজেও আইডেন্টিফাই করেছে, অ্যাম্বিভ্যালেন্ট যেটাই হোক, তো অ্যাওয়্যার হওয়ার পরে যে হ্যাঁ যেটাই হোক, এখন আমি এটা আমি জেনেছি, মানে অ্যাওয়্যার, এটা আমার মানে আমি আমার অ্যাসেসমেন্টটা হলো যে এটা আমার অ্যাটাচমেন্ট স্টাইল। কিন্তু আমি যেটা বলবো, ওনার ফোকাস করা উচিত নিজের প্রতি, নিজেকে উনি কিভাবে ভালো রাখতে পারবেন, নিজেকে আরো গ্রোথের জায়গাটা, ওনার যেগুলো স্কিলস আছে, লাইফ স্কিলসগুলো, তারপর উনি যে ইয়াতে পড়ালেখা করেছেন বা যে লাইনে, ওই জায়গাগুলো যদি ফোকাস থাকে যে লাইফে আমার ফিউচারে মুভ অন করার জন্য আমার কোন জায়গাগুলো ডেভেলপ করা উচিত। এখন তো অনলাইনের যুগে বিভিন্ন কোর্সেরও অনেক সুবিধা আছে, ওইগুলোতে ফোকাস করে সামনে আগায় যাওয়া, যেটা হচ্ছে যে এটাই হিউম্যান বিং এর পজিটিভ সাইড, যে আমার পাস্টে কিছু হয়ে গেলে যে আমি একটা ওখানে আটকে থাকবো, হ্যাঁ সেটা না। এবং এটা একদম সায়েন্টিফিক যে যখন একটা ব্রেনকে, মানে আপনি এখন প্রেইজ দিবেন, নিজেকে প্রেইজ দেন, পজিটিভ অ্যাফার্মেশন, এবং তখন দেখা যায় এমআরআই করলে যে একই রকমের ডিফারেন্সটা, মানে ওই ক্ষত আর এইটা এখন সেটা ফিল আপ হয়ে যায়। তুমি যদি নিউরোপ্লাস্টিসিটিটাও একটু বলো, যেহেতু রেইজ করেছো টপিকটা, নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে যে যেমন আমরা যদি একই পথ দিয়ে হাঁটি,
ঘাসে সাদা হয়ে যাচ্ছে। তো আমাদের ব্রেনেও আমরা যেটা করি, যেটা হচ্ছে পজিটিভ সাইকোলজির সাথে বা পপ সাইকোলজির সাথে আমাদের সাইকোথেরাপির ডিফারেন্সটা হচ্ছে যে ওখানে কিন্তু সাময়িকভাবে আমার ভালো লাগছে, আচ্ছা এই জিনিসগুলো দিচ্ছে, একটু মোটিভেট হচ্ছি, বাট মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আমার যেটা হচ্ছে প্র্যাকটিস। তো প্র্যাকটিস তো এবং একদিন 2 দিনের প্র্যাকটিসে জিনিসটা হবে না, যে মেডিসিনের মতো না, আমার প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিস করলেই তখন আমার যে একটা পথ তৈরি হয়ে আছে ব্রেনে, যে আমি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠছি, বা উনি যেটা তৈরি করেছেন যে অতীত নিয়ে ওভার থিঙ্কিং, ওইটা যদি ওনার প্রথমে কষ্ট হবে, কিন্তু উইথ অ্যাওয়ারনেস, সচেতনতা নিয়ে যদি উনি পরিবর্তন করে, যে একটা রুটিন করে, যে আমি পুরোপুরি আমার ডেইলি লাইফকে কি ভাগে কোন সময় কি করব, আমি আমার ক্যারিয়ারের কোন দিকে যেতে চাই, এবং রুটিন করে যদি চলে, এবং আমি নিজেও যেটা করতাম পিএইচডি লাইফে, যে সামনে একদম যদি টানানো থাকে, কারণ তখন হচ্ছে যে আমি প্রথমে একটু আমার রুটিনটা দেখলে, ওই যে প্র্যাকটিস হলে তখন আমার আর দেখতে হচ্ছে না, তখন কিন্তু আমি আবার নতুন করে আর একটা পথ তৈরি হয়ে গেল ব্রেনে, যা তখন আমার আর সচেতনভাবে করতে হবে না, অটোমেটিক হবে। এইটাই বলা হয় যে এইটাই হলো আমাদের, যে শুধু মোটিভেশন না, প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিভাবে বদলাতে পারি। হ্যাঁ, চিন্তার যে আগের স্রোতটা ছিল সেই স্রোতধারাটাকে পরিবর্তন করা, Exactly, তাই তো? সেটাই। আমাদের যদি ফোন নেই তো না? আচ্ছা মাকসুদ, তুমি আজকে টপিক নিয়ে যদি কিছু বলো। টপিকসটা খুবই মানে আমরা যারা চাইল্ড নিয়ে বিশেষ করে কাজ করি, কথা বা শব্দের হয়তো বা পরিবর্তন থাকতে পারে, কিন্তু মা বাবার সচেতন বা অবচেতন মনের অনেক বিষয় বাচ্চাদেরকে আমরা ছেড়ে দেই, যেটা আসলে পরবর্তী জীবনে তার জন্য একটা ট্রমা হিসেবে অনেক সময় কাজ করে, যেটা একটু আগে আমরা দেখতে পেলাম। তো আমাদের মানে একজন বিখ্যাত কবি বা দার্শনিক আমরা খলিল জিবরান, উনি বলেছিলেন একটা কথা, যে ইয়োর চাইল্ড ইজ নট ইয়োর চাইল্ড, মানে তোমার চাইল্ড তোমার সম্পদ না। তার মানে আমার একটা চাইল্ডকে যখন পৃথিবীতে আনার পরে আমি তার ভিতরে এই সমস্ত নেগেটিভ কথা বলে অপরাধবোধ জাগিয়ে দেওয়ার কোনো অধিকার আমার কিন্তু নাই। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষের মাঝে যে বিশ্বাস টিকে থাকে, এটার একটা বড় প্রমাণ হচ্ছে মানুষ একটা পর্যায়ে গিয়ে ভালোবাসার জায়গা থেকে সন্তানকে পৃথিবীতে আনে। তার মানে আমাদের বিশ্বাস এখনো টিকে আছে, এটা কিন্তু একটা ওয়ে হচ্ছে বোঝার যে আমরা কোথাও না কোথাও একটা কমিটমেন্টে গিয়ে আমরা একটা বাচ্চাকে পৃথিবীতে আনি। তাহলে সেই কেন আনি বাচ্চাদের? এই যে বললাম, যখন আমরা আনছি কমিটমেন্টটা কিন্তু পরে ভেঙে যাচ্ছে, এই যে কথাবার্তাগুলো বলছে কিন্তু আসলে কেন আনি? আমাদের দেশে, আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে দেশে তো আমাদের অনেক ধরনের প্রচলিত কথা আছে, যেমন যেটা আসলে আমাদের সাইকোলজি নিয়ে আমরা প্র্যাকটিস যারা করি তাদের অনেক সময় শুনলে রাগও হয়, যে আচ্ছা একটা বিয়ে হয়েছে, সংসার ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে একটা সন্তান নিয়ে নাও, আসলে সেটা সংসারটাকে বাঁচিয়ে দাও, হ্যাঁ এটা একটা বিষয়, এটা তো হতে পারে না। আচ্ছা তাহলে আমার বংশের প্রদীপ নাই, প্রদীপ জ্বালাতে হবে, তাহলে শ্বশুর শাশুড়ি অনেক চিন্তিত যে একটা বাচ্চা নিয়ে নাও। কিন্তু আমরা বলছি কি, যে আমরা আমাদের বিশ্বাসের জায়গা থেকে যখন সেই জায়গাটা করছি, কিন্তু আনার পরে কি করছি, এবং সেই ক্ষেত্রে গিয়ে যারা বিখ্যাত সাইকোলজিস্ট আছে অনেকেই ভাবেই দেখিয়েছেন যে এই ধরনের কথাবার্তাগুলো, যেমন এরিক এরিকসনের তার থিওরিতে বলেছে যে বাচ্চার প্রথম শিক্ষা হচ্ছে যে মানুষকে আমাকে ভালোবাসে বা বিশ্বাস করে কিনা। এই শিক্ষাটাই কিন্তু তার ইগো গঠনের, ব্যক্তিত্ব গঠনের মূলে হিট করবে যদি আমরা এই কথাটা বলি যে তোমার জন্য তুমি না হলে, তাহলে সে কাকে বিশ্বাস করবে? যে মা তাকে পৃথিবী নিয়ে এসছে, সে বলছে তুমি না থাকলে আমি কবে চলে যেতাম। তাহলে এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচল একটা বাচ্চাকে যে শুধু কষ্ট দেয়, তখন সে হয়তো অনেক কিছু বোঝে না, কিন্তু তার সারা জীবনের একটা ট্রমা তার জন্য হয়ে যায়। আস্তে আস্তে সে বুঝতে শুরু করে, প্রথমে বোঝে না, বড় হতে হতে তখন হয়তো সে অবাক হয় বা ইয়ে হয়, তার ব্রেইন তার, কারণ এখানে শিক্ষাবিদ মন্তেশ্বরী বলেছেন যে বাচ্চারা বড়দের কথায় তার আত্মবিশ্বাসকে গড়ে তোলে। তো সেই চাইল্ডকে যখন আমি বারবার এই কথা বলছি, একটা মিথ্যা কথাও অনেকবার বললে আমরা বড়রে ভাবে এটা সত্য, আর চাইল্ড তো তার মতো করে বুঝতে পারে না, মানে ওই কথাটা কেন বলছে, তখন সে একটা কনসেপ্ট তৈরি করে ফেলে। ঠিক একইভাবে আমরা দেখেছি যে আরেকজন বলেছেন যে শিশু, আমরা যা পিয়াজের কথা বলি, যিনি চাইল্ড ডেভেলপমেন্ট, এই বলছি শিশু তার মতো করে পৃথিবীটাকে দেখে, আমরা বলি যে ফ্রেম অফ রেফারেন্স তৈরি করে। তাহলে সেইখানে যে মা কষ্টে আছে, আমরা বুঝতে পারছি আমি কষ্টে আছি, এই কথাটা কিন্তু তাকে দায়ী করার বলার তো আমার সে রাইট নাই, কারণ সে কিন্তু দেখছে যে মা আমাকে বলছে, তার মানে আমি দোষী। এই যে গিল্ট ফিলিং,
আমাদের কাজ করতে গিয়ে এই ধরনের সরাসরি কথা না, কিন্তু এই ধরনের অনেক ধরনের আমরা বলি যে আমরা ইনজাংশন বলি, যেটা ট্রানজ্যাকশন অ্যানালিসিসের ভাষায় লিমিট করে দেয় আমাদেরকে। সেগুলো কিন্তু আমাদের শুধু ওই সময়ের কষ্ট দুঃখগুলো না, এটা সারা জীবন এবং পরবর্তীতে অনেক সম্পর্ক তৈরির ক্ষেত্রেও মানুষ তো সৃষ্টি সম্পর্ক করে। ছাড়া নাই, মানুষ তো সম্পর্কের ভিতর দিয়ে যায়, সেগুলো তো অনেক বেশি ইফেক্ট ফেলে আর কি। হ্যাঁ, এটা খুব সুন্দর টপিক আলোচনা করার জন্য একটা ফোন আছে, আমরা ফাঁকে ফাঁকে আরেকটু সময় পেলে আলোচনা করব। ফোনটা নিয়ে আসি। হ্যালো। হ্যালো, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যালো। টিভির ভলিউমটা যে শূন্য করতে হবে একদম, টেলিভিশনের ভলিউমটা 0 করতে হবে। হ্যালো, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমি বলতেছি আমার 14 বছরের বাচ্চা ছিল। আমার বাচ্চার 15 বছর, বাচ্চার সমস্যা। সরি। হ্যাঁ, বাচ্চার সমস্যা হচ্ছে, বাচ্চাকে আপনার বকাঝকা করলে কান্না করে দেয়। কিছু বুঝতে পারছি না। হচ্ছে। বাচ্চা রাত্রে অনেক রাত পর্যন্ত জাগনা থাকে, বাচ্চা ঘুম আসে না, চটপট করে, অস্থিরতা কাজ করে। কত বয়স বাচ্চার? 14 বছর বলছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 15 রানে। এখন যে হাসি কার, হাসি শুনছি কার? হ্যালো। সাউন্ডটা ছোট বাচ্চা, ছোটটা হাসছে। আমার ছোট বাচ্চা হাসছে। আচ্ছা আচ্ছা। আর যে 15 বছর, হ্যাঁ, 4 বছরের বাচ্চা। আচ্ছা, আর যে যাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে ওর বয়স 15। হ্যালো। হ্যাঁ, যাকে নিয়ে আমরা প্রশ্ন করতে শুনলাম তার বয়স কি 15? হ্যাঁ, 15। ও ছেলে না মেয়ে? অনেকক্ষণ পরে উত্তরটা পাচ্ছি। ছেলে। ছেলে বাচ্চা। টেলিভিশনে না শুনে ফোনে ছেলে, আমার বাচ্চা ছেলে। হ্যাঁ, টেলিভিশনে না শুনে ফোনে শুনলে ভালো হয়। টেলিভিশনটা একদম 0 করে দিলে ভালো হয়। আমরা ফোনে শুনি, কেমন? সাউন্ড কমো। সাউন্ড একদম শূন্য করে দিতে হবে। হ্যাঁ, শূন্য করছি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা জানতে চাচ্ছিলাম যে 15 বছর যার বয়স, ও একটা ছেলে, ওর কি হচ্ছে, ওর অসুবিধা কি হচ্ছে? ওর অসুবিধা হচ্ছে, ও অনেক রাত্রে পর্যন্ত জাগনা থাকে, ঘুম আসে না, চটপট করে, অনেক নড়াচড়া করে, অস্থিরতা কাজ করে। তারপর লেখাপড়া মন বসাতে পারে না। যখন পড়তে বসে তখন তার অন্য কথা মনে পড়ে, পড়ালেখা মন দিতে পারে না। অন্য কি কথা মনে পড়ে? মানে সে সারাদিন বন্ধুদের সাথে খেলাধুলা করে, তারপর আশপাশে কে কি বলছে, এগুলাই তার মাথার সবসময় চিন্তা ভাবনা থাকে। সেটা কি ও বলেছে? হ্যাঁ, হ্যাঁ, ও বলছে আমাকে। আচ্ছা। হ্যাঁ, বলছে আম্মু আমি রাত্রে ঘুম আসে না, আমার অনেক রাত পর্যন্ত, আমার সারাদিন কি করি না করি এগুলো মনে আসে, আচ্ছা আচ্ছা। এগুলো মাথায় কাজ করে। ও ঘুমায় কার সাথে রাত্রেবেলা? ওই ঘুমায় আমার ছোট ছেলে আর ও, দুইজনে একসাথে ঘুমায়। আচ্ছা। ও কি ছটফট করতে থাকে যে সেটা ও কি নিজে বলেছে নাকি টের পাওয়া যাচ্ছে? না, সেটা আমি দেখি, মানে আচ্ছা। 1টা-1:30 পর্যন্ত আমরা জাগনা থাকি, তখন দেখি বাচ্চা বাবা বলতেছে তুমি ঘুমাও, তখন ওরা সবাই 12টার দিকে, ওই 1:30-2টা পর্যন্ত ছটপট ঘুম আসে না, এপাশ ওপাশ করতে অস্থিরতা থাকে? কাজ করে। এপাশ ওপাশ করতে থাকে? হ্যাঁ, হ্যাঁ, এপাশ ওপাশ করে, হাত পা কচলায়, আচ্ছা। পায়ে ঘষা দেয়, নড়াচড়া করে অনেক। আচ্ছা আচ্ছা। তো ও এই অসুবিধাটা কবে থেকে হচ্ছে, কতদিন ধরে? ওর অসুবিধাটা অনেক দিন থেকে, ছোটবেলা থেকে অনেক রাত পর্যন্ত জাগনা থাকে। কোন ছোটবেলা থেকে? ছোটবেলা আপনার মানে 10 বছর পর থেকে। 10 বছর পর্যন্ত ঠিকমতো ঘুমাতো? হ্যাঁ। আচ্ছা। তারপরে যখন একটু বড় হওয়া শুরু করলো তখন থেকে ও ঘুমটা কমে গেছে? হ্যাঁ। আচ্ছা। আর ও ছোট ভাই ওর থেকে কত ছোট? 8 বছরের ছোট। তো 8 বছর পর্যন্ত ও একলা ছিল, হ্যাঁ। তাই না? তখন কি ও আলাদা আলাদা তো ঘুমাতো না, তখন কার সাথে ঘুমাতো? না, তখন আমার সাথে ঘুমাতো। আচ্ছা। তারপরে ছোট ভাই হওয়ার পরে কি
ওকে আলাদা করে দেয়া হলো নাকি? না, এখন আমি আর আমার 2 ছেলে একসাথে শুই আর কি রাতে। ও আচ্ছা, ওকে। কিন্তু ও কি আলাদা কখনো হতে চায়নি? যেহেতু 15 বছর না, হ্যাঁ 15 বছর তো ও কি আলাদা বিছানা নেবে না কখনো, আলাদা যাবে না? মা এখনো মা মা ওই একা থাকতে ভয় পায়, ওই আপনার একা বাথরুমে যায় না, একা সে গোসলখানা যায় না, আমি তার সাথে মানে তার সাথে যেতে হয় আমাকে। কিসের ভয় ওর? বলে আম্মু আমি ভয় পাই, তুমি আমার সাথে দাঁড়াও, আমার সামনে দাঁড়াও, আমি গোসলখানা যাব। টয়লেটে গেলে দাঁড়ায় থাকতে হয় ওর সাথে। টয়লেট বন্ধ করে না ও? হ্যাঁ দরজা বন্ধ করে, কিন্তু কেউ একজন পাশে থাকতে হবে দাঁড়ানো। দরজার বাইরে কাউকে থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু কিসের ভয়টা কিসের? ও কি বলেছে কিসের ভয় পাচ্ছে? না কিসের ভয় সেটা আমাকে বলে না সে, কিন্তু ভয় পাচ্ছে। একা ঘরে থাকতে চায় না, দরজা খোলা রাখতে বলে, জানলা খোলা রাখতে বলে, বাথরুমে যেতে চায় না, গোসলখানা যেতে চায় না, এগুলা করে। সেটা কি সেই 10 বছর বয়স থেকেই হ্যাঁ। নাকি আরো আগে থেকে? না আরো আগে থেকে, ছোটবেলা থেকে সে ভয় পায়। কিন্তু ভয় কিসের? ও কি কিসের ভয় সেটা কি বলেছে যে কি হতে পারে? না সেটা আমাকে বলেন না, আমি কখনো জিজ্ঞেস করি না কেন তুমি ভয় পাও, এমনি বলি তুমি এত বড় হয়েছে এখনো তুমি ভয় পাও। আর না, আমার ওকে ছোট জিজ্ঞেস ছেলে করা ভয় দরকার পায় না ও কিসের ভয়, মানে কি হতে পারে সেই ভয়, সেটা জিজ্ঞেস করা হয়নি? না কখনো আমি তাকে জিজ্ঞেস করি না, এমনি ভয় থাকে, সেই দরজা বন্ধ করে রাখতে দেয় না, ঘরে একা থাকতে চায় না, একা থাকলে দরজা খোলো দরজা খোলো আমাকে বলে। তো এখনো যে বাচ্চাদের সাথে ঘুমাতে হচ্ছে সেটা কেমন না? মানে ওরা তো 2 ভাই এখন একা আলাদা ঘুমাতে পারে, তাই না? না এই জন্য ঘুমায়, ছোট ছেলে রাত্রে আমাকে খোঁজে, ছোট মানে জনের ঘুম ভেঙে গেলে তখন আম্মু বলে ডাকে, তাই। ছোট জনের বয়স কত জানো? 5? 6 বছর। 6? আচ্ছা, ওকে। তার মানে কোনো বাচ্চাই এখনো মানে একা ঘুমানোর সাহসটা খুঁজে পায়নি, তাই তো? না না 2 ছেলেই ভয় পায়। এবং ভয়টা কিসের সেটা আমরা জানতে পারি না। কিসের ভয় সেটা? কি ভূতের ভয় নাকি পাগলের? এদিকে আসো, তুমি কিসের ভয় পাও বলো তুমি। আসো বলতে হবে তো, আসো তুমি সমস্যার কথা বলো। হ্যাঁ বলো, মানে কেন তুমি ভয় পাও, একা থাকতে চাও না, একা বাথরুমে যাও? হ্যাঁ ওর কাছে ফোনটা দিলে ভালো হয়। হ্যাঁ তুমি বলো, তোমার কাছে ফোন দিতে বলছে, বলো। হ্যাঁ হ্যালো বলো। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। তুমি যে ফোনটা ধরেছো অনেক অনেক ধন্যবাদ এবং খুব ভালো লাগলো। তুমি কি জি, একটু ধন্যবাদ। বলবে? হ্যাঁ, তুমি কি একটু বলবে কিসের ভয় তোমার? জি, আমি যখন রাত্রে ঘুমাই না তখন আসলে আমার আসলে ঘুমাইতে ইচ্ছা করে না। আমি ঘুমাইতে অনেক চাই কিন্তু ঘুম আসে না। মানে ঘুম আসে না যে তুমি কি খেলাধুলা একটু করো? শরীরটা কি ক্লান্ত হয় নাকি তুমি বসে বসে থাকো? দিনের বেলা কি করো তুমি? দিনের বেলা ম্যাম আমার স্কুল তো ডে শিফট, আমি দিনের বেলা সবসময় স্কুলেই থাকি, এসেও খেলি, পরে মাগরিবের আজান দিলে হ্যাঁ। বাসে এসে পড়ি আবার। খেলো কার সাথে? আশেপাশে বাচ্চা আছে? জি জি ওদের সাথে দৌড়াদৌড়ি করে খেলো? জি জি কিন্তু এত ক্লান্ত হয়েও তোমার ঘুম আসে না? জি আর আমার সারাদিনে আমি যা যা করি তার চিন্তা ভাবনা আমার রাত্রে আসে। বাহ, এত চিন্তা তোমার! কি চিন্তা হচ্ছে? কোনটা নিয়ে বেশি ভাবো বলো তো? যে আমি বলতে পারি না কিন্তু চলে আসে। আচ্ছা, খুব ভালো লাগছে যে তুমি একটা ছোট মানুষ আমাদের সাথে কথা বলছো, এত সুন্দর করে বর্ণনা করছো তোমার কথা। তো তুমি একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের প্রশ্ন থাকবে তোমার জন্য। একটু লাইনে থাকো, লাইনটা ছেড়ে দিও না, কেমন? একটু লাইনে থাকো। সাবিনা। আচ্ছা, ধন্যবাদ তোমার প্রশ্ন করার জন্য। আর তোমার স্কুলে কেমন বন্ধুর সংখ্যা কেমন? যে আমার হুম, অনেক অনেক। বাহ, অনেক বন্ধু। আচ্ছা, তোমার ওই যে বললা যে ভয় লাগে, ওটা কি তুমি মানে বন্ধুদের সাথে কোনো কষ্ট পেয়েছো এরকম কোনো চিন্তা কি আসে? ভালো কথাগুলো মনে হয় নাকি যা যা করেছো সব কিছুই রাত্রে মনে হয়? যা করেছি সবকিছুই। আচ্ছা, আর তুমি কোন ক্লাসে পড়ছো? এইটে। 8-এ পড়ছো। পড়াশোনা কেমন লাগে তোমার? পড়তে ভালো লাগে? মোটামুটি পড়তে চাই কিন্তু আমাদের পড়তে ইচ্ছা করে না। আচ্ছা, ঠিক আছে।
কি করতে ইচ্ছে করে তোমার? কোনটা কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে? খেলতে। খেলতে। সো যখন তো তুমি তো খেলছো যথেষ্ট, তাই তো? জি বাড়িতে এসো তো খেলছো, জি। তো সবসময় খেলতে ইচ্ছে করে? এত খেলতে ইচ্ছা করে না। আচ্ছা, কেমন হচ্ছে, কেমন রেজাল্ট তোমার? মোটামুটি ভালোই। ভালো রেজাল্ট হচ্ছে, বাহ। একটু লাইনে থাকো, আমাদের আরো আরো একজন অতিথি আছে, তোমাকে প্রশ্ন করবে। মাকসুদ, প্রশ্ন মোটামুটি তোমার কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, এটা হ্যাঁ, মা- তুমি এত এত সুন্দর করে কথা কথা বলেছো, বলেছেন। এত সুন্দর গুছিয়ে কথা বলেছো, তোমার রেজাল্টও ভালো। তাহলে তোমার তোমার কি মনে হয়, তুমি ভয়টা কি তুমি মানে তোমাকে তাড়া করে না কি, কিসের একটু ভয়, কি নিয়ে ভয় পাও তুমি? ভূতের ভয় না কিসের ভয়? না আমি যখনই আমি একা একা ঘরে থাকি তখন আমাদের ঘরে অনেক সাইড আয়না আছে, হ্যাঁ। তাদেরকে দেখলে আমার মনে হয় কি আমার পাশে কেউ আছে। পাশে কেউ আছে। সবসময় মনে হয় পাশে কেউ আছে? জি। ঘরের মধ্যে আয়নার দিকে যখন তাকাচ্ছ তখন মনে হয় আয়না ছাড়া এমনিও তোমার পাশে কেউ আছে? পাশে কে থাকতে পারে? পাশে মনে হয় আমার সাথে কেউ একজন আছে, কারো আবহাওয়া অনুভব করি আমি। সেটা কি করে বোঝো? একটু শরীর অবস্থাটা একটু ভার ভার মনে হয়। আচ্ছা, তুমি কোনো হুজুরের কাছে পড়ো নাকি? জি আমি আগে পড়তাম, এখন একটু পড়াই একটু স্টপ আছে। আচ্ছা, মানে তোমার কি মনে হয় কোনো জিন ভূত এরকম কিছু নাকি? জিন ভূত মনে হয় না, কিন্তু মনে হয় আমার পাশে একজন আছে। বাট তাকে কি তুমি কখনো মনের চোখে দেখতে পাও? মানে মনে মনে যদি চিন্তা করো তাকে কি মনে মনে দেখতে পাও? মানে তার কোনো মানে আকার বা কিছু তুমি কি দেখতে পেয়েছো কখনো? না না। তো তার উপস্থিতিটা কিভাবে বোঝো তুমি? উপস্থিতি চারিদিক মনে হয় পুরো ভার হয়ে গেছে, মনে হয় আমার পাশে কেউ আছে, মানে স্পষ্টে বোঝা যায়, মনে হয় কেউ আমাকে এখনই টাচ করতে যাইতেছে। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন তোমাকে করা। কখনো কি হুজুর টুজুরের কাছে গেছো? জি জি আমি আগে পড়ছি। না না, এই যে ভয়টা পাচ্ছো, এটার জন্য কোনো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে তোমাকে? না না। আচ্ছা, তো তুমি যে তোমরা এখনো বড় হয়েছো, মাকে এখনো রাতে বেলা চাইছো, মা তো এখন তো তোমার একা শোয়ার অভ্যাস করার কথা ছিল, কিন্তু তুমি এখনো পারছো না। হ্যালো, হ্যালো। তুমি এখনো একা শুতে পারছো না, জি ভয় লাগে আমার। কিন্তু ভয়টা কি মানে তুমি যখন তারপর তুমি একসময় তো ঘুমিয়ে পড়ো, তখন ভয়টা চলে যায় যখন ঘুমাচ্ছো? জি জি। কিভাবে যে ভয়টা দূর হয় তখন? তখন ঘুম হয়, পাশে সবাই থাকে, আমি এখন ঘুমায় যাব এটা ভেবে আর যখন অনেক ঘুম আসে তখন তুমি ঘুমিয়ে পড়ো, তাই তো? জি কিন্তু তার আগে অস্থিরতাটা কাজ করে। জি জি। কিন্তু মা তো ঘুমাচ্ছেন সাথে, তাহলে ভয়টা কেন? ভয়টা এমনি লাগে, মনে হয় আমার পাশে কেউ আছে। যখন ঘুমাই তখন তো আমি সবসময় আমার খেতাঘাত দিয়ে আমি ঘুমায়। গায়ে দিয়ে আমি ঘুমাই। মানে একদম মুখ টুক ঢেকে ঘুমাও? না মুখ চোখ দেখে গিয়ে গরমকালে আমি মাঝে কাঁথা মাঝে গায়ে। খেতা গায়ে দিয়ে ঘুমাই। আচ্ছা, আচ্ছা। কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছো। তোমার বাবার সাথে তোমার সম্পর্ক কেমন? ভালোই ভালোই। ভালো বলতে কি মিন করছো? জি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাহ, ভীষণ সুন্দর কথা বলতে পারো তুমি। হ্যাঁ, জি ধন্যবাদ। বাবাকে অনেক ভালোবাসো? জি আচ্ছা, বাবা মা দুজনের মধ্যে বন্ধুত্ব আছে ভালো? জি জি। আচ্ছা, এক্সেলেন্ট। আমরা আমার আলোচনা একটা প্রশ্ন ছিল হ্যাঁ। ওর কাছে, তোমার কাছে এমনি কি কখনো তোমাকে মানে ছোট থেকে বড় হয়েছে অনেক ভূতের গল্প বা ভয় দেখাতো, বা স্কুলে গেলেও বন্ধুরা খুব ইয়ে করতো, এরকম কোনো কিছু ছিল? ভয়ের কোনো ইয়ে দেখো, বা এখন তো অনেকেই আছে মোবাইলে ভয়ের সিনেমা দেখে, এরকম কি কোনো বিষয় আছে? জি আমি এবার টিভিতে অনেক সময় ভূতের সিনেমা দেখি। বড় পড়তে বসলে আমার অন্য কথা মনে পড়ে সারাদিন থেকে। মা আবার ডিরেক্ট করছে। মা বলে ভূতের দিচ্ছে সিনেমা পড়তে দেখে। বসলে অন্য কথা মনে পড়ে। হ্যাঁ, ভূতের সিনেমা দেখো? হ্যালো। হ্যাঁ হ্যালো, ভূতের সিনেমা দেখো নাকি তাই জিজ্ঞেস করছে। জি মাঝে মাঝে দেখি।
তোমার মোবাইল আছে নাকি, না মারটা দেখো? যে আমার নিজের এখনো হয় নাই। হ্যাঁ, মায়েরটা মায়েরটাই দেখছো। জি। ওকে, ভীষণ ভীষণ স্মার্ট তুমি। আমরা আলোচনা করছি, তুমি শোনো কেমন। অনেক অনেক ধন্যবাদ, তুমি যে নিজে কথা বললে, আমরা অনেক কৃতজ্ঞ তোমার কাছে। আমরা মা কি আলোচনা আছেন? করছি। মা চলে গেছে। হ্যাঁ, মা চলে গেছে বোধহয়। মা ছিলেন না। হ্যাঁ, কেউ লাইনে আছে? কে লাইনে আছে? মা লাইনে আছে? জি আমি হ্যাঁ, আর কিছু বলার আছে? আমি একটা জিজ্ঞেস করতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের অতিথির একটা প্রশ্ন আছে মায়ের কাছে। এই যে আপনি 10 বছর থেকে ওর একটা পরিবর্তন লক্ষ্য করাচ্ছেন, এর মাঝে কি কোনো ডক্টর বা কারো কাছে নিয়ে গেছেন, বা ওই যে কাউন্সিলর বলে, মনোবিজ্ঞানী বলে, কাউকে দেখিয়েছেন? না, কাউকে দেখায় নাই। বাচ্চা ছোটবেলা থেকে মানে ওই খেলনা দিলে খেলনা ভাঙচুর করতো, তারপরে অনেক দুষ্টামি করতো। পরে ওই সবাই বলতেছে ছেলে মানুষ এরকম করে, এই জন্য কোনো ডাক্তার দেখানো হয় নাই। কিছুদিন আগে আমি ডেন্টাল মেডিকেলে নিয়েছি, নেওয়ার পরে মেডিসিন ডাক্তার দেখাইছি। উনি বলছে যে ওনার সাথে সব আমি শেয়ার করছি বাচ্চারা কি কি সমস্যা। পরে উনি বলছে কি নিউরোলজি ডাক্তার দেখাইতে। হ্যাঁ, কি অ্যাটেনশন মানে ওর মনোযোগ কম সবকিছুতে, উনি বলছে এটা। ADHD চিন্তা করছে। ঠিক আছে। ঠিক আছে, নিউরোলজি বাচ্চা ডাক্তার। পড়ালেখা করতে চায় না, অনেক জোর করে বাচ্চাকে বসায় পড়াতে, তখন তার মনোযোগ অন্যদিকে। মানে যে সারাদিনে কি করছে বন্ধুদের সাথে ওইগুলো মনে পড়ে, বইতে মন বসাইতে পারে না, অ্যাটেনশন করতে পারে না লেখাপড়া। আমি একটা কোশ্চেন। হ্যাঁ, মনোযোগ আরেকটা প্রশ্ন আছে আমাদের অতিথি। আচ্ছা, আপনার ছেলের ছোটবেলাতে কোনো সময় কি খিঁচুনি জাতীয় কিছু জ্বরের সাথে, যে জ্বর অনেক বেশি আসলে খিঁচুনি হয়, এরকম কিছু হয়েছিল? সমস্যা বাচ্চা হওয়ার সময়, ডেলিভারির সময় বাচ্চা মাথা আঘাত পাইছে, আইসিইউতে ছিল 8 দিন। আচ্ছা আচ্ছা, তারপরে 8 দিন ছিল, তারপরে 8 দিন পরে রিলিজ করছে। করার পরে ওনারা বলে দিচ্ছে যে নিউরোলজি ডাক্তার দেখাতে। হ্যাঁ, পরে ওরকম খিঁচুনির সমস্যা দেখি নাই কখনো। মানে জ্বর হয়েছে, জ্বর ওর প্রায় সময় জ্বর হতো, কিছুদিন পর পরে জ্বর আসছে, শরীরে তাপমাত্রা থাকতো। আর নিউরোলজির ডাক্তার কি তখন দেখিয়েছিলেন? না, কখনো দেখাই নাই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে ছোট মানুষটাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছি। হ্যাঁ, বলো। না, আমার মনে হলো যে ও যেহেতু যে সিমটমগুলোর কথা বলছে, যে কেউ সাথে আছে, বা এটা যদি মানে দীর্ঘদিন 6 মাস যাবত হতে থাকে, তাহলে ওকে মনে হয় একটু চাইল্ড সাইকিয়াট্রির ওখানে এনআইএমএইচ দেখাতে পারে। একটা মানে ওইটা হচ্ছে জাস্ট ডাক্তারের কাছে গেলে একটা মানে থরো একটা চেক আপ বা ডায়াগনোসিস হলে আমার মনে হয় যে একটু যাওয়া দরকার চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে, প্রফেশনাল এনআইএমএইচ মানে মানসিক স্বাস্থ্য, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। জি জি। ওকে, ওখানে আছেন তো চাইল্ড সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে একটু অ্যাসেসমেন্ট করিয়ে নেওয়া যে মানে শৈশবের কোনো কিছু ক্যারি করছে কিনা সেরকম। সেটাই। ওকে, আর কিছু? আর ওই যে কথা যে মানে ওর মনে হচ্ছে কেউ আছে, ওই জায়গাগুলো থেকেও একটু ডাক্তার দেখানোটা ভালো হবে। এবং প্লাস ওখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্টও আছে, সো সাইকোথেরাপির জায়গাটাও কাজ হেল্প। এনআইএমএইচ যে ক্লিনিক্যাল সাইকোলজি, আমি জানি না ওরা ঢাকায় কিনা না ঢাকার বাইরে, যেখানে হোক এনআইএমএইচ এ যোগাযোগ করতে পারে আর কি। বা যেটা যে আমার মনে হচ্ছিল নোয়াখালীতে সম্ভবত, যাই হোক ও যেখানে হোক মেডিকেল কলেজ তো থাকে, ঢাকায় তো চলে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ। মানে তুমি যেটা সাজেস্ট করছো যে মানে চাইল্ড সাইকিয়াট্রির বিভাগে যাওয়ার জন্য, যেহেতু এখনো 16 বছর, 15 বছর, তো শিশুই এখন ধরতে গেলে। ওকে, আমার একটা যেটা মনে হয়, উনি যেটা বলেছে যে মানে 10 বছরের পরে ওর একটা পরিবর্তন আসলে আসছে, আগে তো ছিলই। তো একটা তো আমরা বলি যারা চাইল্ড নিয়ে কাজ করি, মানে মানুষের জীবনের চাইল্ড ডেভেলপমেন্টের বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে 11, 12, 13 বছরের পরে একটা বিশেষ পরিবর্তন আসে, যেটাকে আমরা কৈশোরকালীন পরিবর্তন বলি। সেইখানেও কিন্তু অনেক কারণে তার হরমোনাল চেঞ্জ হতে পারে, বডির অনেক ধরনের চেঞ্জ হচ্ছে। বুদ্ধিমত্তা নিয়ে আমরা প্রশ্ন না করলেও, যে ও তো বলছে পড়ালেখা মোটামুটি আছে, বন্ধু আছে, সব কিছু আছে, ওই বয়সে এসে ইমোশনাল বা আবেগের একটা বড় বিষয় কিন্তু রয়েছে, যেটাকে আমরা মেনটেন করতে পারি না। যেমন মা কিন্তু বারবার বলছিল যে গাইড করছে, তুমি বলো যে তোমার পড়তে বসে
বারবার অন্য কিছু মনে হয়, কিন্তু বাচ্চাটা শুধু পড়ার বিষয় তো শুধু না, মানে উনি একটা জায়গায় ফোকাস হয়ে গেছেন যে এটা, কিন্তু এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে যে আরো অনেক কিছু থাকে সেটাকে হয়তো বা তারা কোনো না কোনোভাবে মিস করছেন। এই কারণে আপনি যেটা বলছেন, যদি সাইকোলজির অ্যাসপেক্টে মানে মেডিসিন লাগলে তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু আরো প্যারেন্টসদেরকেও বসা দরকার। আমার মনে হচ্ছে এখানে ফ্যামিলি হ্যাঁ, থেরাপিটা ফ্যামিলি দরকার। থেরাপির যেটা বলছি, কারণ আমাদের অ্যাওয়ারনেস আছে, কিন্তু কিছু পরিবর্তনের জন্য কিছু বিশেষ স্টেপও আমাদের নিতে হয়। হয়তোবা মা বাবা যাই হোক না কেন সারাক্ষণ হয়তো বলছে তুমি পড়তে বসে কেন শুধু চিন্তা করছো, কিন্তু ওর অন্য যে ভার্নারেবিলিটি আছে ওনারা শুধু পড়াটাকে হয়তোবা অনেক ফোকাস করছেন, কিন্তু এই বাচ্চার আবেগীয় ডিপ্রাইভেশন থাকতে পারে। একটা ভাই হয়েছে 6 বছর, বাংলায় বলো। এর আগ পর্যন্ত তো মানে বঞ্চিত হতে পারে আর কি, ফলে 6 মানে বছর ওর আবেগগুলো ঠিকমতো হ্যাঁ, ঠিক বহিঃপ্রকাশ হয়তো বা করতে পারে না, বহিঃপ্রকাশ হচ্ছে না। করছে না, ফলে ওই চিন্তাগুলি সে বারবার ইয়ে করছে। আর যেহেতু তার একটা ভাই হয়েছে, একসময় সে মার সাথে একদম অ্যাটাচ ছিল, হঠাৎ করে তার আগমনের পরেও কিন্তু অনেক ধরনের পরিবর্তন হয়। এই যে বিষয়গুলো রয়েছে সেটা একটা বিষয়। আর চিন্তা চেতনার যে বারবার চিন্তা ভাবনা করছে, এটা আসলে এখনো দেরি হয়ে যায়নি, যেহেতু সে চাইল্ড আছে। এটার একটা অ্যাসেসমেন্ট করলে তার চিন্তা ভাবনার ক্ষেত্রেও যদি কোনো প্রকটতা থেকে থাকে, এটা সাইকিয়াট্রির ভাষায় বা মনোরোগের ভাষায় এগুলোরও একটা অ্যাসেসমেন্ট হয়, এবং সেখান থেকে ওনারা কিন্তু বিষয়গুলো জানতে পারবেন। আর আচরণগত পরিবর্তনের চিলড্রেনদের সাথে সাথে মা বাবার বসে, ইভেন তার ছোট ভাই আছে, ওর ভাইটাও কিন্তু সামনে ছিল, ও সামনে ছিল, ভাইয়ের সামনে ছোট এবং ছোট ভাইও প্রবলেমগুলো কিন্তু বলছে, ভয় পেতে শুরু করেছে, এবং ভাইয়ের সামনেও হয়তো এই প্রবলেমগুলো বলছে, তখন সেও একটু আবার ওইটাকে নেগেটিভলিও নিতে পারে। তো এই ধরনের অনেক ধরনের পজিটিভ আমরা সাইকো এডুকেশনে বলে, আমরা বিজ্ঞান ভিত্তিক কিছু ইনফরমেশনও মা বাবা পেতে পারেন। তো আমি ধন্যবাদ দিব, মা খুব বোল্ডলি বিষয়টাকে নিয়ে আমাদের সাথে কথা বলেছেন, বাচ্চাকে সাথে রেখেছেন। অনেক সময় বাচ্চাকে না বলেই কিন্তু কথা হ্যাঁ, বলে। হ্যাঁ, একদমই ঠিক এই যে বলেছেন। পজিটিভ জিনিসগুলো আছে, আমরা এটাকে অনেক পজিটিভ হিসেবে দেখছি। এবং ছেলেটাও বলেছে খুব হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেও এগুলাকে বুঝতে পারছে। তাহলে পারিবারিক অনেক স্ট্রং পজিশন আছে, যেটা আসলে এই বাচ্চাটার, আমাদের একটা ক্রাইসিস, আমার বাচ্চা মানে আমাদেরও একটা ক্রাইসিস। আমাদেরও যদি কোনো পজিটিভ ইন্টারভেনশন বা পদক্ষেপ যদি ওর জীবনে পরিবর্তন আনতে পারে, সেই বিষয়গুলো কিন্তু সাইকোথেরাপির ফ্যামিলি সেটআপে যদি বসে, এগুলো কিন্তু সবই খোলামেলা আলোচনা করা হয়। আর যেহেতু ওনারা প্রত্যেকেই শার্প, ইন এ সেন্স খুবই দক্ষ এবং খুবই স্বতঃস্ফূর্ত, ওই জিনিসগুলো একটু এক্সারসাইজ করলে ভালো হবে। আর সাইকিয়াট্রির কোনো ইস্যু আসলে আমরা অ্যাকসেপ্ট করেই নিতে পারি, সেই অনুযায়ী যদি মেডিসিন লাগে সাইকিয়াট্রিক কিছু মনে হচ্ছে না আমার কাছে, যদি কোনো কারণ ও তো খুবই হিয়ারের নাওতে আছে আর কি। তো মা বাবার এই সাপোর্টটুকু আরো অনেক বেশি তাকে সহযোগিতা করবে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে, এখন যদি ওরা লাইনে নাই, সেটা হচ্ছে স্কুলে তো নিশ্চয়ই ওর বাথরুমে যেতে হয়, তখন কি ও কাউকে বাইরে দাঁড় করিয়ে রাখে? সেটা চিন্তা করছিলাম, কারণ বাড়িতে না হয় একটা পসিবল হচ্ছে, কারণ তো স্কুলেও তো বাচ্চারা মানে লম্বা সময় থাকলে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। মানে ওর শেয়ারিংটা আর ইয়ারটা একদম মানে মিলছে না, তাই না? মানে ওর শেয়ারিংটা হ্যাঁ, মানে যেগুলো বলছিল ওইগুলো অনুযায়ী কিন্তু ওর ভয় জড়তা থাকার কথা, সে কোনো জড়তাই নাই। সেটাই। আবার ওর ওই বয়সে তো অনেক সময় অনেকে হরর মুভি টুবিগুলো দেখে, তো তখন সেটা ওই রাত জেগে ওইটা দেখে সেই ভয়টার বিষয়গুলো আছে, সেই এগুলো ভয় তো আগে থেকেই ওর আছে। ওইটার সাথে আবার এটা হচ্ছে, আমরা বললাম যে একটা ভালো ম্যানেজমেন্ট হতে পারে। আপনি যেটা বলেছেন যে ওনারা যদি সবাই এক জায়গায় একটু বসতে পারে একজন প্রফেশনালের সাথে আর কি, বাংলা ভিশনে পরিবারও কিভাবে জিনিসটা দেখছে, এটা না বসে আলোচনা করলে বোঝা যাবে না আর কি, কারণ সবারই সহায়তা লাগবে বাচ্চাটাকে। বড় ছেলে বলে হয়তো প্রত্যাশাও বেশি, সে এরকম করছে, এটা নিয়ে ওনারা অনেক উদ্বিগ্ন, ওনাদেরও কিন্তু ওটা আবার ছোট জনের উপরেও কিন্তু একটা প্রভাব বিস্তার করতে অলরেডি শুরু করেছে। সেই জন্য ইটস বেটার যে তাড়াতাড়ি করে একটা পদক্ষেপ নেওয়া। তখন যারা অভিভাবক আছেন ওনাদেরও অনেক ম্যানেজমেন্ট হবে, ওনারাও প্রশান্তি পাবে। সেটাই। মাকসুদ, আমাদের তো সময় প্রায় ফুরিয়ে আসছে, যদি আজকে টপিকটা নিয়ে বলেছিলাম আমি। আচ্ছা, একটুখানি একটুখানি না, ভালোই বলেছো। হ্যাঁ, ভালো বলেছি। আচ্ছা, ওকে। তাহলে আমাদের সাবরিনা কিছু 2 মিনিট আছে, কিছু অ্যাড করতে চাও আজকের টপিকটার উপরে? আমরা যে দর্শকের কথা নিয়ে আলোচনা করছিলাম, ওখানে আমার ওইটার জায়গা থেকে মনে হলো কি যে আমাদের ডেলিভারির বিষয়টা, ডেলিভারির যে নর্মাল ডেলিভারি, সিজারিয়ান ডেলিভারির ওই হিস্ট্রিগুলোও কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট। এজন্য আমি ওনার ওই জায়গাটাতে গেলাম যে ওইখানে যদি নিউরোলজি বা প্রপার ওর ডাক্তারের একটা অ্যাসেসমেন্ট করে, এবং আজকের এই ইয়ার সাথেও মানে টপিকের সাথে মিলিয়েও যে আসলে এই মাটার উদাহরণটার সাথে যদি মিলাই,
দেখেন যে উনি বাচ্চাকে কিন্তু একটা সমস্যা হয়েছে, ওটা কিভাবে ও সামনে আগায় যেতে পারে এটার জন্য উনি সাহায্য করছেন। এবং আমাদেরকে কিন্তু ওই জায়গাটাও খেয়াল করতে হবে যে যখন ওর হেল্পটা দরকার, ও বলতেছে যে আমি মানে ওর যে ডুয়েল একবার বলছে যে আমি মিশি আবার মিশছি না, ওই জায়গাটাতেও যেন একটু মা সবসময় পাশে থাকেন ওর বড় হওয়ার ক্ষেত্রে। অনেক অনেক ধন্যবাদ দুজনকে, আমাদের শেষ করতে হচ্ছে, একদম সময় শেষ। আর সুপ্রিয় দর্শক, এবার বিদায় নিতে হবে, সময় শেষ হয়ে গেছে। আর আগামী অনুষ্ঠানে আমরা একটা মানসিক অসুস্থতা নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। আমার মনে হলো এটা আলোচনা হয়নি আগে, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, কিন্তু বর্ডারলাইন পার্সোনালিটি, যেটাকে সংক্ষেপে বিপিডি বলা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা বোধহয় করিনি। তো আমরা আগামীতে আলোচনা করব যে রোগের উপসর্গগুলো কি, রোগ হলে এই রোগে আমরা যদি ভুগি আমাদের উপসর্গগুলো কি হতে পারে, আমাদের কারণ কি হতে পারে এবং চিকিৎসা কি হতে পারে, কেন আমরা বিপিডিতে ভুগি, সেটা নিয়ে আমরা সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাইব আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।